হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছো এবং তোমাদের যাদের পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশন বিষয়টি আছে, আজকে তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে 7 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এর সাজেশন ভিডিও পার্ট 3 বা পর্ব 3 নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং এই গুরুত্বপূর্ণ 7 নম্বর মানে প্রশ্নোত্তরগুলিকে তৈরি করে নাও, কারণ তোমাদের হাতে আর বেশি সময় না থাকার কারণে তোমাদের অতি অবশ্যই এই প্রশ্নোত্তরগুলিকে তৈরি করে যেতেই হবে। 7 নম্বর মানে প্রশ্ন যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলি এবিটিএ টেস্ট পেপারে প্রায় প্রতিটি পেজেই আছে। খুব শীঘ্রই আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ 7 নম্বর মানের প্রশ্নোত্তরের একটা পেইড পিডিএফ নিয়ে আসবো। সেই পিডিএফটা নিবে তোমরা সকলেই, আশা করছি তোমাদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলিকে রাখা হচ্ছে। আজকের ভিডিওটি মূলত তোমাদের পার্ট 3 ভিডিও। এর আগে পার্ট 1 এবং পার্ট 2 দেওয়া হয়েছিল, সেগুলি আমি ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রেখেছি। অতি অবশ্যই গিয়ে সেই দুটি ভিডিও দেখো, তারপরে আজকের এই পার্ট 3 ভিডিওটি দেখো। আজকের ভিডিওতে তোমাদের যে সকল প্রশ্নোত্তরগুলিকে রেখেছি সেগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো প্রশ্ন, অতি অবশ্যই ভালো করে করবে। আজকের ভিডিওতে আমি তোমাদের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলিকে দিয়েছি। আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্নোত্তরের ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি দেখে দেবো, যার মাধ্যমে তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে। সুতরাং মনোযোগ সহকারে দেখো ভিডিওটি। তোমাদের যার যার কাছে এবিটিএ, ডাব্লিউবিটিএ বা ডাব্লিউবিএইচ এই তিনটে টেস্ট পেপারের মধ্যে যে কোনো একটাও থাকলে তোমরা অতি অবশ্যই সেই টেস্ট পেপারে পুষ্টিবিজ্ঞান অংশের এমসিকিউ এবং এসএকিউ এর প্রশ্নোত্তরগুলিকে বারবার ধরে প্র্যাকটিস করতে থাকো এবং ভালো করে তৈরি করো, যাতে তোমাদের পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশন বিষয়টি নিয়ে চিন্তিত আছো। এবিটিএ টেস্ট পেপার নিউট্রিশন গুরুত্বপূর্ণ 7 নম্বর মানে প্রশ্নোত্তর পার্ট 3 ভিডিও। প্রথম প্রশ্ন দেখো কি আছে। এটি একটি অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ। পুষ্টিবিজ্ঞানে তোমাদের 7 নম্বর মানের একটি অঙ্ক পরীক্ষাতে আসে, যেটি করলে তোমরা 7-এ 7 পাওয়ার সম্ভাবনা চূড়ান্ত থাকে। ভালো করে করবে। এগুলি হলো নমুনা প্রশ্নোত্তর। তোমাদের এরকমই অঙ্ক তোমরা পরীক্ষাতে পাবে, সংখ্যাগুলি চেঞ্জ থাকবে। প্রথম প্রশ্ন দেখো কি আছে। এটিকে আমি তোমাদের ফার্স্টে স্টার মার্কস দিয়ে রেখেছি। দেখো, একজন 20 বছর বয়সী তরুণের দৈহিক ওজন 60 কিগ্রা, উচ্চতা 1.7 মিটার, তরুণটির বিএমআই কত? এই তরুণের জন্য প্রয়োজনীয় 2400 কেসিএল তাপশক্তির জন্য কত গ্রাম কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের প্রয়োজন হবে? খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত 6:2:2। উত্তরটি দেখো ভালো করে। একজন 20 বছর বয়সী তরুণের দৈহিক ওজন 60 কেজি ও উচ্চতা 1.7 মিটার, তরুণটির বিএমআই বিএমআই নির্ণয়ে সূত্রটি ভালো করে করবে। এটি হলো তোমাদের বিএমআই নির্ণয়ের সূত্র, দেখে নাও। দেহের ওজন ব্যাকেটে কেজি, উচ্চতা এখানটা এটি হবে না, বাই উচ্চতা মিটার স্কোয়ার, 60 কেজি বাই 1.7 মিটার স্কোয়ার। দেখে নাও উত্তরটি কত বেরিয়েছে। অর্থাৎ তরুণটি বিএমআই হলো 20.76। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঙ্গে যেটি ছিল দেখো, খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত তোমাদের দেওয়া আছে। ধরি কার্বোহাইড্রেট প্রয়োজন 6x গ্রাম, প্রোটিন প্রয়োজন 2x গ্রাম, ফ্যাট প্রয়োজন 2x গ্রাম। ভালো করে দেখে নাও, বুঝে বুঝে অঙ্কটি করবে। যেহেতু 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা সকলেই জানি 4.1 কেসিএল শক্তি পাওয়া যায়, কিন্তু আমি সুবিধার্থে 4 কেসিএল ধরে নিয়েছি। কার্বোহাইড্রেট থেকে শক্তি পাওয়া যায় 4 × 6x কেসিএল সমান 24x কেসিএল। ভালো করে করবে। আবার 1 গ্রাম প্রোটিন থেকে দেখে নাও, সেরকমভাবেই করেছি আমি উত্তরটি। এবার দেখো প্রশ্ন অনুসারে যেটি দেওয়া ছিল, ভালো করে করবে। কার্বোহাইড্রেট প্রয়োজন দেখে নাও, প্রোটিন প্রয়োজন অর্থাৎ ফ্যাট প্রয়োজন। তরুণটির কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের প্রয়োজন হবে যথাক্রমে দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে। এরকমই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষাতে আসে। পরের প্রশ্ন দেখো কি আছে। মাছ সংরক্ষণের একটি বাণিজ্যিক পদ্ধতি, একটি সুবিধাসহ লেখো। এলটিএইচ বলতে কি বুঝো? খাদ্য পচনের যে কোনো দুটি কারণ লেখো। তোমরা আমাকে কমেন্টে এলটিএইচ এর ফুল ফর্মটি জানাবে অতি অবশ্যই। দেখে নাও, মাছ সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতি ও তার সুবিধা। মাছ সংরক্ষণের একটি বাণিজ্যিক পদ্ধতি ও তার একটি সুবিধা সম্পর্কে নিচে আলোচনা করা হলো। এরকমভাবে লিখবে। প্রথম পয়েন্টে লিখবে মাছ সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতি। মাছ সংরক্ষণের একটি আধুনিক বাণিজ্যিক পদ্ধতি হলো ক্যানিং পদ্ধতি। এই পদ্ধতিতে মাছ সংরক্ষণের জন্য প্রথমে মাছকে উত্তপ্ত করে জীবাণুমুক্ত করা হয়। এরপর টিনের ক্যান বা আধারে মাছ ভরা হয়। এরপর বাইরের জীবাণু যাতে মাছের পচন ঘটাতে না পারে তার জন্য প্রধান সংরক্ষক পদার্থ হিসেবে মাছের সঙ্গে লবণ মেশানো হয়। অনেক ক্ষেত্রে সংরক্ষক পদার্থ হিসেবে চিনি বা তেল ব্যবহার করা হয়ে থাকে।
অনেক ক্যানিং পদ্ধতিতে মাছ সংরক্ষণের জন্য হালকা ঘনত্বে অ্যাসিডও ব্যবহার করা হয়। ক্যানিং পদ্ধতি সুবিধা দেখে নাও। ক্যানিং পদ্ধতিতে সংরক্ষিত মাছ স্বাভাবিক উষ্ণতাতে সংরক্ষিত করা যায়। এর সঙ্গে যে প্রশ্নটি ছিল এলটিএইচ পদ্ধতি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। দুধ সংরক্ষণের জন্য ব্যবহৃত পাস্তুরাইজেশন পদ্ধতির একটি বিশেষ প্রকার হলো এলটিএইচ পদ্ধতি। এলটিএইচ পদ্ধতি বলতে বোঝায় লো টেম্পারেচার হোল্ডিং পদ্ধতি। এই পদ্ধতিতে দুধকে প্রায় 145 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় 30 মিনিট ধরে উত্তপ্ত করা হয়। এরপর ধীরে ধীরে ঠান্ডা করার পর সংরক্ষণ করা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খাদ্য পচনের কারণ যে প্রশ্নটি ছিল, খাদ্য পচনের দুটি কারণ হলো, দেখে নাও। 1 নম্বরে লিখবে জীবাণুর আক্রমণ। জীবাণুর আক্রমণটা কিভাবে হয় দেখে নাও। খাদ্য সামগ্রী নষ্ট হওয়ার প্রধান কারণ হলো জীবাণুর আক্রমণ। বিভিন্ন ধরনের এককোষী ব্যাকটেরিয়া সরাসরি খাদ্য সামগ্রীর মধ্যে প্রবেশ করে এবং খাদ্য সামগ্রীকে নষ্ট করে ফেলে। যেমন কতগুলি খাদ্য সামগ্রীর পচন ঘটায় এবং বিষ নিঃসরণের দ্বারা খাদ্যকে বিষাক্ত করে তোলে। উৎসেচকের ক্রিয়া ভালো করে করবে। পরের প্রশ্ন এবং চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণকে কিভাবে প্রভাবিত করে? একজন প্রসূতি মায়ের পুষ্টির প্রয়োজনীয়তাকেই দেখে নাও। গর্ভবতী মায়ের অপুষ্টি যেভাবে গর্ভস্থ ভ্রূণের পুষ্টিকে প্রভাবিত করে দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে কেন। গর্ভাবস্থায় একজন নারীকে তার নিজের এবং গর্ভস্থ ভ্রূণের বিকাশের জন্য প্রয়োজনীয় মাত্রায় খাবার খেতে হয়। গর্ভবতী মা যদি অপুষ্টিতে ভোগে তবে তার গর্ভস্থ ভ্রূণের দৈহিক ও মানসিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়। গর্ভবতী মায়ের খাদ্যে সবকটি খাদ্যোপাদান সঠিক মাত্রায় থাকা প্রয়োজন, কারণ ভ্রূণের সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য তা গুরুত্বপূর্ণ। যেমন পয়েন্টে লিখবে, প্রথম পয়েন্টে গর্ভবতী অবস্থায় শর্করা ও প্রোটিনের ঘাটতি হলে গর্ভস্থ ভ্রূণের দৈহিক বৃদ্ধি ব্যাহত হয়। গর্ভবতী অবস্থায় মায়ের দেহে ক্যালসিয়ামের অভাব করলে ভ্রূণের অন্তঃকলকা সঠিকভাবে গঠিত হতে পারে না। 3 নম্বর পয়েন্টে লিখবে, দেখে নাও। গর্ভবতী অবস্থায় মায়ের দেহে লোহার ঘাটতি হলে ভ্রূণের দেহে রক্ত সৃষ্টি ব্যাহত হয়। এইভাবে তোমরা উত্তরটি লিখবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন ছিল এর সঙ্গে যেটি, একজন প্রসূতি মায়ের পুষ্টির প্রয়োজনীয়তা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। শক্তি, প্রোটিন, এরকমভাবে তোমরা সুন্দর করে উত্তরটি সাজিয়ে পরীক্ষা হলে লিখবে পরীক্ষার খাতায়, তবেই তোমরা 7-7 পাবে। পরের প্রশ্ন এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, হৃদরোগ নিরাময় হুয়ের নির্দেশিকা উল্লেখ করো। একজন উচ্চ রক্তচাপ সম্পন্ন রোগীর গ্রহণীয় বর্জনীয় খাদ্যের তালিকা প্রস্তুত করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। হৃদরোগ নিবারণের জন্য হুয়ের নির্দেশিকা। হৃদরোগ নিবারণের জন্য হুয়ের নির্দেশিকাগুলি হলো, দেখে নাও। খাদ্যের তালিকার ক্যালোরি পরিমাণ এমন হবে যাতে উচ্চতা নিরিখে শরীরে ওজন না বাড়ে। দৈনিক গৃহীত ক্যালোরির 15 থেকে 33% যেন স্নেহ পদার্থ থেকে আসে। প্রয়োজনীয় ক্যালোরি 10% বেশি যেন সম্পৃক্ত স্নেহজাত পদার্থ থেকে না আসে এবং 4% বেশি যেন অসম্পৃক্ত স্নেহজাত পদার্থ থেকে না আসে। সম্পৃক্ত অসম্পৃক্ত স্নেহজাত পদার্থের অনুপাত সমান হওয়া উচিত। প্রতিদিন গৃহীত কোলেস্টেরলের মাত্রা 300 ml বেশি হবে না। লিনোলাইক অ্যাসিড ও লিনোলাইক অ্যাসিড এর পরিমাণ হবে প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে শতকরা 3.7 ভাগ ও শতকরা ভাগ। এটা একটু টাইপিং মিস্টেক আছে এখানে। দৈনিক খাদ্য তালিকায় প্রয়োজনীয় ক্যালোরি 10 থেকে 15% যেন প্রোটিন থেকে আসে। দৈনিক গৃহীত ক্যালোরি 55% যেন আসে শর্করা জাতীয় খাদ্য থেকে। খাদ্য তালিকায় গৃহীত ক্যালোরি 10% যেন, এটা একটু টাইপিং মিস্টেক আছে। দৈনিক গৃহীত লবণের পরিমাণ 5 থেকে 7 গ্রাম হওয়া উচিত। গৃহীত খাদ্যতন্তুর পরিমাণ কমপক্ষে 40 গ্রাম হওয়া উচিত। উচ্চ রক্তচাপ সম্পন্ন রোগীর বর্জনীয় ও ঘনীয় খাদ্যসমূহ গ্রহ, দেখে নাও। বর্জনীয় খাদ্যসমূহ, দেখে নাও। শুটকি মাছ, সামুদ্রিক মাছ, বেকিং পাউডার যুক্ত খাবার, লবণযুক্ত বাটার, চিজ, আচার, লবণাক্ত মাংস, কড়া ধরনের কফি। গ্রহণীয় খাদ্য, কম সোডিয়াম চালের ভাত, উদ্ভিজ্জ তেল, সবুজ শাকসবজি, ফলের রস, মাল্টিভিটামিন, মিনারেলস ট্যাবলেট ইত্যাদি। পরের প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, এ ডিজিজ ডিউ টু হারি অরিন কারি, কোন রোগের কথা বলা হয়েছে? এই রোগের কারণগুলি কী কী? এই রোগের আক্রান্ত রোগীকে কীভাবে পথ্যের সাহায্যে চিকিৎসা করা হয়? এই প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি আমাকে একজন কমেন্টে এর উত্তর করে দিতে বলেছ, তার উত্তরটি আমি করে দিলাম। সে যদি ভিডিওটি দেখে থাকে অতি অবশ্যই আমাকে জানাবে। পেপটিক আলসার রোগের কথা বলা হয়েছে। এই রোগের প্রধান কারণগুলি হলো, দেখে নাও। অত্যাধিক তাড়াহুড়ো করে কাজ করেন যারা, সবসময় খুব চিন্তা করেন এবং বেশি ঝাল মশলাদার খাবার খান, তাদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব বেশি। হারি ওরিয়েন কারি এই কারণেই বলা হয়। এই কারণগুলির জন্য পাকরসের ক্ষরণ বেশি হয়। হেলিকোব্যাক্টর পাইলোরি নামক ব্যাকটেরিয়াকে দায়ী করা হয়। প্রশ্নতে আসে পেপটিক আলসার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টর পাইলোরি, মনে রাখবে অতি অবশ্যই। NSAID ফুল ফর্মটি তোমাদের পরীক্ষাতে আসে। ব্ল্যান্ড ডায়েট বা
দীপক, খাদ্য বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলে দিলাম, এসিকিউতে আসবে এবছরে পরীক্ষাতে। প্রাপ্তবয়স্ক পেপটিক আলসার আক্রান্ত ব্যক্তির দৈনিক কাঁচা খাদ্যের প্রয়োজনীয়তার নমুনা তালিকা দেখে নাও। এরকমভাবে তোমরা পরীক্ষাতে উত্তরটি লিখবে। আজকের ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নোত্তর বলে দিলাম, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর মানে প্রশ্নোত্তর। ভিডিও চলাকালীন আমি প্রশ্নোত্তরের ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি দেখিয়ে দিয়েছি, যার মাধ্যমে তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে। এই ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নোত্তর দিলাম সেগুলি খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে করবে এবং প্রথমের এই অঙ্কটি অতি অবশ্যই করবে। এরকম অঙ্কগুলি তোমাদের পরীক্ষাতে আসে। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।